কিরে রানী, কোথায় যাস? এই তো কাকিমা, ঠাকুমার জন্য জল আনতে যাচ্ছি। তাড়াতাড়ি রান্না করতে হবে তো, জানো তো মানুষটা খুব অসুস্থ। হ্যাঁ রে রানী, তোকে দেখলে খুব খারাপ লাগে। তুই একটা ছোট্ট মেয়ে, সারাদিন কতই না কষ্ট করিস। আচ্ছা শোন, আমি কটা বেগুন আর আলু রেখেছি। গতকাল তোর কাকাবাবু বাজার থেকে বেশি করে এনেছিল, তাই আলু আর বেগুনগুলো নিয়ে আজ একটা তরকারি করিস, কেমন? তোমরা পাশে আছো বলেই তো আমরা একটু খেয়ে পড়ে এখনো বেঁচে আছি কাকিমা, নইলে কবেই মরে যেতাম। ধুর পাগলি, এইসব কথা বলে না। স্যার কেউ নেই, তার উপরওয়ালা আছে। তুই চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ কাকিমা, তোমার কথাই যেন সত্যি হয়। আমি তাহলে চাই। আচ্ছা যা। কে এসেছিস রে বাবা? এই তো বুড়িমা, আমি তোমাকে দেখতে এলাম গো। তোমার এখন শরীরটা কেমন? আর আমার শরীরটা ভালো যায় না, কোনো কাজ করতে পারি না। ছোট নাতনিটা আমার সারাটা দিন কেটে মরে, আমি ওকে কোনো সাহায্যও করতে পারি না। হ্যাঁ বুড়িমা, তোমাদের দেখে আমারও খুব ভালো লাগে গো। তুমি বয়স্ক মানুষ, এদিকে তোমার নাতনিটাও ছোট মেয়ে। তোমাদের দিন যে কিভাবে যায় তাই আমি ভাবি গো। এই যে তোমার জন্য কটা ডিম নিয়ে এলাম, আমার বাড়ির মুরগির ডিম, দুজনে খেও, কেমন? বাবারে, তোরা পাশে আছিস বলেই তো একটু খেয়ে পড়ে বেঁচে আছি। আমি তোদের কাছে কৃতজ্ঞ বাবা। বুড়িমা, চিন্তা করো না, দিন একরকম যায় না, দেখবে তোমাদেরও ভালো সময় আসবে। তাই যেন হয়। রানীকে দেখছি না, কোথায় গেছে? মেয়েটা নদীতে পানি আনতে গেছে। আচ্ছা বুড়িমা, তাহলে আমি এখন যাই, আমার আবার মাঠে যেতে হবে। আচ্ছা বাবা, আবার আসিস। বাহ, এ আবার কেমন পাথর! এমন পাথর তো আমি জীবনেও দেখিনি। কেমন ঠান্ডা আর মসৃণ, অদ্ভুত ভাবে ঝলমলে। এটা কি কোনো সাধারণ পাথর নাকি বিশেষ কিছু? ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় গো তুমি? তাড়াতাড়ি এসো, দেখে যাও কি এনেছি। কি রে বাছা, কি এনেছিস? এত ডাকাডাকি করছিস কেন? ঠাকুমা, এই দেখো, নদীতে জল আনার সময় পাথরটা পেলাম। দেখতে কেমন অদ্ভুত আর চকচকে, তাই নিয়ে এলাম। এটি হয়তো কোনো সাধারণ পাথর নয় রে রানী, কারণ এমন উজ্জ্বল পাথর আমি আর কখনো দেখিনি। আচ্ছা ঠাকুমা, পাথরটিকে যত্ন করে রেখে দিই, পরে দেখা যাবে। আমি এখন যাই, গিয়ে রান্নাটা বসাই। হ্যাঁ রে হ্যাঁ, তাই কর। তোমরা অনেক অসহায়, তাই আমি তোমাদের দেখা দিয়েছি। ঠাকুমা, কে কথা বললো? তুমি শুনতে পেলে? হ্যাঁ রে রানী, আমিও শুনেছি। কে যেন কথা বলল। কে কথা বলছো? সামনে এসো। আমি কথা বলছি, তোমার পাশে থাকা পাথর। তুমি
তুমি একটা পাথর হয়ে কি করে কথা বলছো? আমি কোনো সাধারণ পাথর নই, আমি জাদুর পাথর। যারা অসহায় আর দয়ালু, আমি তাদের সাহায্য করি। দেখ রানী, আমি বলেছিলাম না, এটা কোনো সাধারণ পাথর নয়, এর মধ্যে কোনো রহস্যময় শক্তি আছে। তোমরা আমার কাছে কি চাও বলো? আমি তোমাদের ইচ্ছে পূরণ করব। প্রতিদিন একটি ইচ্ছের কথা বলতে পারো আমায়। পাথর, তুমি আমার ঠাকুমাকে সুস্থ করে দাও। ঠাকুমা ছাড়া যে আমার কেউ নেই। তোমার ইচ্ছে পূরণ হবে। ঠাকুমা, তুমি কি সত্যি মনে করো যে এটা আমাদের সাহায্য করতে পারবে? বিধাতা চাইলে সবই সম্ভব প্রেমা। এ যদি সত্যি জাদুর হয়, তাহলে ঠিক ইচ্ছে পূরণ করতে পারবে। যে আমাকে সদয় আর দয়ালুভাবে ব্যবহার করবে, আমি তাদের উপকারে আসব। কিন্তু যারা লোভী বা অন্যায়ের জন্য চেষ্টা করবে, তাদের বিপদ হবে। ঠিক তাই, আমরা তোমার শক্তি কেবলমাত্র অসহায় আর দরিদ্র মানুষদের জন্য ব্যবহার করব। হ্যাঁ ঠাকুমা, আমরা কখনো অন্যায়ের জন্য এটি ব্যবহার করব না। আমরা শুধু মানুষের উপকারই এটি ব্যবহার করব। রানী, এই রানী, তাড়াতাড়ি এই দিকে আয়। কি হয়েছে ঠাকুমা? এত ডাকছো কেন? এই দেখ, আমি শরীরে শক্তি পাচ্ছি। আমার কোনো অসুস্থতা নেই, একেবারে সুস্থ হয়ে গেছি রে। বলো কি ঠাকুমা, কিভাবে হলো এমন? সত্যি কি তাহলে জাদুর পাথর কাজ করেছে? হ্যাঁ রে, হ্যাঁ, তাই হবে। এই পাথর শুধুমাত্র ঝলমল করে না, বরং মানুষের প্রয়োজন বুঝতে পারে। আমরা গ্রামের অসহায় মানুষদের সাহায্য করবার জন্যে এটির ব্যবহার করব। হ্যাঁ ঠাকুমা, তুমি একদম ঠিক বলেছ। কি গো বুড়িমা, আজ সকাল সকাল তোমাকে অনেক খুশি মনে হচ্ছে। কি হয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ, আজ আমি খুব খুশি। কতটা বছর ধরে অসুস্থ হয়ে আছি, শুয়ে বসে থাকি, নড়তে পারি না। আজ হঠাৎ দেখো, আমি সুস্থ হয়ে গেছি। আমার শরীরটা এখন পাতলা লাগছে, শরীরে কোনো দুর্বলতা নেই। বলো কি বুড়িমা, তাই নাকি? এ তো খুব ভালো কথা। তা কিভাবে হলো এসব? জানো কাকিমা, কাল নদীতে যখন পানি আনতে গিয়েছিলাম, তখন একটা পাথর পেয়েছি। পাথরটার জাদুতেই ঠাকুমা আজ সুস্থ হয়ে গেছি। কই দেখি। আরে সত্যি? এটা তুই সত্যি নদীতে পেয়েছিস? এমন পাথর তো আগে আমি কখনো দেখিনি। আমি বলেছিলাম না, তোদের কষ্টের দিন শেষ হবে, দেখলি তো? হ্যাঁ কাকিমা, বিধাতা আমাদের উপর কৃপা করেছেন। আমরা পাথরের জাদুকে গ্রামের অসহায় মানুষদের কাজে লাগাবো। এ তো খুব ভালো কথা। চল রে রানী, গ্রামটা একটু ঘুরে দেখি, কার কি সমস্যা আছে। চলো ঠাকুমা, মানুষের কাছে না গেলে আমরা বুঝবো কিভাবে যে কে কোন সমস্যায় আছে? চলো যাই। দেখো ঠাকুমা, পাথরটা আবার কেমন ঝলমল করছে। মনে হচ্ছে আজ গ্রামের কারো সাহায্যের খুব প্রয়োজন। হ্যাঁ, চল দেখি কার সাহায্য করতে পারি। আজ 3 দিন ধরে ঘরে কোনো খাবার নাই। আমার স্বামীও কাজ করতে পারে না, খুব অসুস্থ।
আমরা দুজন না খেয়ে খুব কষ্টে আছি। হে কি, আমি স্বপ্ন দেখছি না তো? এত ভালো খাবার কি করে এলো? এটা কি আশ্চর্য! পাথরটি মানুষদের জীবনে আশীর্বাদ আনছে। বুড়িমা, রানী, তোমরা এই পাথর কোথায় পেলে? কাকা, এই পাথর আমি পেয়েছি। এই ভালো মানুষের আশা পূরণ করি। গ্রামে এমন উদাহরণ দেখা যায় না। সততার সঙ্গে কাজ করলে জীবন সহজ হয়, আর এই পাথর সেটি প্রমাণ করেছে। রানী, তোদের এমন দয়ালু কাজে গ্রামবাসীর খুব উপকার হবে রে। গঙ্গা, শুনেছ? পূর্বপাড়ার বৃদ্ধা আর তার নাতনি রানী নাকি গ্রামের অসহায়দের সাহায্য করছে এক জাদুর পাথরের মাধ্যমে। পাথরকে যা বলা হয়, পাথর সেই ইচ্ছাই পূরণ করে। তাহলে একবার ভাবো, এই পাথর যদি আমাদের হাতে আসে, আমরা আরো অনেক বেশি ধন সম্পদের মালিক হব। আমাদের কি কোনো কম আছে? তুমি আরো সম্পদ কেন চাও? বেশি লোভ করা ভালো না, জানো তো? অতি লোভে বিপদ আসে। আর তাছাড়া তুমি তো জানোই, বুড়িমা আর তার নাতনি খুব অসহায়, আর তারা খুবই সৎ। এরা কখনো অন্যায়ের জন্যেই কিচ্ছু করবে না। আমি জানি গঙ্গা, কিন্তু তুমি বুঝছো না কত বড় সুযোগ এটা। আমাদের যদি ওই পাথর থাকে, গ্রামের সব ধন সম্পদ আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমাদের যা আছে তাই অনেক, এর বেশি আমাদের কোনো প্রয়োজন নেই। তুমি চুপ থাকো তো। তোমার সাথে কোনো কিছু আলোচনা করাই বৃথা। যা করার আমিই করব। বুড়িমা, কই গো? বাড়িতে আছো? কে রে, হরিদাস এসেছিস? কি খবর বল। একটা দরকারে এলাম গো। গ্রামের সবাই প্রায় পাথরের ব্যাপারে জেনে গেছে। এই কারণে আমি ভয় পাচ্ছি গো। মোরলের কানে গেলে ও নিশ্চয় লোভ করবে। জানো তো মোরল কেমন লোভী। হ্যাঁ রে বাবা, ঠিক কথাই বলেছিস। আমিও মনে মনে তাই ভাবছিলাম। কাকা, মোড়ল বাবু জানলে কি আমাদের পাথর নিয়ে নেবে? হ্যাঁ রে মা, মোরল খুব লোভী। সে লোভী একজন মানুষ রে। যেভাবেই হোক এই পাথর ওর নিজের করে নেবে, কারণ ও সবকিছু নিজের করে রাখতে চায়। গ্রামের দরিদ্র কৃষকদের ওপরে কেমন অত্যাচার করে জানিস না তুই? বাবা হরিদাস, আমাদের পাথরটিকে নিরাপদে রাখতে হবে। এটি কেবল সৎ উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে। ঠাকুমা, আমি খুব ভয় পাচ্ছি। মোড়ল যদি পাথরটি নিয়ে যায়, গ্রামের মানুষদের ক্ষতি করে। মনে সাহস রাখ রে মা। সততার পথে থাকা আমাদের শক্তি। মোড়ল যতই চেষ্টা করুক, আমরা লোভ আর অন্যায়ের জন্যে পাথরের শক্তি ব্যবহার করতে দেব না। হ্যাঁ রে রানী, এজন্যই তো আমি তোদের সাবধান করতে এলাম রে। যেভাবেই হোক পাথরটিকে আগলে রাখিস, যেন মোরল পাথরের নাগাল না পায়। আমি তাহলে এখন যাই বুড়িমা। মোড়ল মশাই, আমাকে ডেকেছেন মোড়ল মশাই? হ্যাঁ রে বটা, আয় আয়। আমি তোর জন্যই অপেক্ষা করছি রে। একটা বিশেষ দরকারে তোকে ডেকেছি। হ্যাঁ, বলুন বাবু। আমি তো সব সময় প্রস্তুত বাবু, আপনার কাজের জন্য।
কি করতে হবে বলুন না। বুড়িবার বাড়িতে এক আশ্চর্য পাথরের সন্ধান মিলেছে, জানিস তো? ওই গ্রামের মানুষের মুখে একটু আধটু শুনেছি আর কি। কেন, কি হয়েছে? আরে বোকা, ও কোনো সাধারণ পাথর নয়, জাদুর পাথর। ওর অনেক শক্তি। যেভাবেই হোক ওই পাথরটি আমার চাই, বুঝতে পারছিস তো? সব বুঝে গেছি বাবু, আর কিচ্ছু বলতে হবে না। আপনি যদি অনুমতি দেন, আজকেই কাজটা করে ফেলি, কি বলেন? এই যে, আমি একটা কথা বলার আগেই তুই বুঝে ফেলিস, এজন্যই তো তোকে এত ভালো লাগে রে পাগলা। হ্যাঁ রে, দেরি করলে চলবে না, আজ রাতেই কাজটা করে ফেলতে হবে। কোনো চিন্তা করবেন না বাবু, কাজ হয়ে যাবে। আমি তবে এখন যাই। ঠিক আছে, যা। এই পাথরটা নিয়ে যেতে পারলে মোরেল বাবু আমাকে পুরস্কৃত করবেন। যে লোভে আসে সেই বিপদে পড়ে। এই শক্তি শুধুমাত্র সদয়দের জন্য। ঘরের ভেতর কুকুর কি করে ঢুকলো? আমিও তো তাই ভাবছি ঠাকুমা, এত রাতে কুকুর এলো কোথা থেকে? এই কুকুর নয়, এই তোমাদের গ্রামের বটা। ও লোভ করে আমাকে স্পর্শ করেছে, তাই ওর এই পরিণতি। আচ্ছা পাথর, তাহলে কি উনি এভাবে কুকুর হয়ে থাকবে? সে যদি মন থেকে ভালো হয়ে যায়, সকল অন্যায় পাপ ত্যাগ করে অনুতপ্ত হয়, তাহলে আবার সে মানুষ রূপে ফিরতে পারবে। রানী, আমরা সততা ও দয়ালুর উদ্দেশ্যে পাথরের ব্যবহার চালিয়ে যাব। তবে লোভী মানুষদের জন্য পাথর শাস্তির প্রতীক। আমাদের আরো সতর্ক হতে হবে। কি গো, কি হয়েছে তোমার? ঘরের ভেতর এভাবে পায়চারি করছো কেন? কোনো কিছু নিয়ে চিন্তা করছো? হ্যাঁ, চিন্তা একটা করছি, কিন্তু তোমাকে তা জানতে হবে না। কেন, কি নিয়ে চিন্তা করছো যে আমি জানতে পারবো না? তোমার জেনে কোনো কাজ নেই, তুমি বুঝবে না। যাও তো, যাও এখান থেকে। এখানে থেকে আমাকে বিরক্ত করো না, আমাকে একা থাকতে দাও। এই বটাটার আবার কি হলো? কাল রাতে পাথর আনতে পারলো কিনা আমাকে তো কিছুই জানালো না। আহ, এখন পর্যন্ত আমার সাথে দেখাও করলো না। ও কি তাহলে আমার সাথে চালাকি করলো, নিজে পাথর লুকিয়ে রাখলো? না, 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 তা হতে পারে না। ওর এত বড় সাহস হবে না। দেখি আজ সন্ধ্যা পর্যন্ত ওর যদি কোনো খবর না পাওয়া যায়, তাহলে আজ রাতে আমি নিজেই যাব বুড়ির বাড়ি। এই পাথর আমার হাতে আসলেই আমি অফুরন্ত সম্পদশালী হব। কেউ আমার পথে বাধা দিতে পারবে না। আমি যা চাইব তাই পাব। সবকিছু আমার হাতের মুঠোয় চলে আসবে। যে লোভে আসে সে নিজের ক্ষতি করে। দয়ালুরা দয়া পায়, আর লোভীরা পায় শাস্তি। এই তো সেই পাথর। পাথর, তুমি আবার হবে, তোমার শক্তি সব আবার হবে।
আজ আবার তোমায় কে চুরি করতে এসেছিল পাথর? আজ এসেছিল তোমাদের গ্রামের লোভী মোড়ল দেবাশিস। মোড়লও বটার মতন কুকুর হয়ে গেছে। হ্যাঁ, যারা লোভ করবে তারাই শাস্তি পাবে। বুড়িমা, বাড়িতে আসো। কে কে এসেছে? আমি গঙ্গা বুড়িমা। আমার স্বামী কাল রাত থেকে ঘরে ফেরেনি। কোথায় যে গেল সে, কিছুই তো বুঝতে পারছি না। তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ গঙ্গা, আমি জানি তোমার স্বামী কোথায় আছে। সে লোভের কারণে পাথরের জাদুতে কুকুর হয়ে গেছে। কুকুর? কি বলো কি বুড়িমা? হায় হায়, এ কি হলো গো? আমি ওকে বারবার নিষেধ করেছিলাম, লোভ করো না, লোভ করো না। সে আমার তো কোনো কথাই শোনেনি। এখন বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে? লোভ আর পাপের কারণে সে শাস্তি ভোগ করছে। তুমি চাইলে আবার তাকে মানুষ করা সম্ভব, তবে তার মন থেকে লোভ ত্যাগ করতে হবে এবং গ্রামের মানুষদের প্রতি সদয় হতে হবে। আমি আমি তার সঙ্গে কথা বলবো। বুড়িমা, তুমি দয়া করে আমাকে তার কাছে নিয়ে যাও। ঠিক আছে, আমি পাথরের কাছ থেকে জেনে আসি মোড়ল এখন কোথায় আছে। মোড়ল দেবাশিস বাবু এখন কোথায় আছে বলো জাদুর পাথর? তোমাদের বাড়ির পাশের বটগাছের নিচে বসে আছে। গঙ্গা, তোমার স্বামী যদি সত্যি লোভ ত্যাগ করে, সে আবার মানুষ হয়ে উঠবে। সততা আর দয়া তার মুক্তির চাবিকাঠি। হ্যাঁ বুড়িমা, আমি তার সঙ্গে কথা বলবো আর তাকে বোঝাবো। কি হয়েছে ঠাকুমা? কাকিমা, আপনি এখানে? রানী, গঙ্গা মোড়ল বাবুকে খুঁজতে এসেছে। চল, আমরাও তাকে খুঁজে নিয়ে আসি। হ্যাঁ ঠাকুমা, চলো আমরা একসাথে যাই। হে কি হয়ে গেল গো? তুমি লোভের কারণে এইভাবে কুকুর হয়ে গেলে। এখন এখন কি হবে গো? আমি তোমাকে কত করে নিষেধ করেছিলাম বেশি লোভ করো না। আমার কথা তো শুনলে না। কেঁদো না কাকিমা, ঠাকুমা জানে সে সব ঠিক করে দিবে। গঙ্গা, তোমার স্বামী তার লোভের কারণে পাথরের জাদুতে কুকুরে পরিণত হয়েছে। সে পাথর চুরি করতে এসেছিল, আর এই পাথরের শক্তিতে সে নিজেকে সবার চেয়ে বড় দেখাতে চেয়েছিল। এতদিন গ্রামের গরিব কৃষকদের ওপর সে অন্যায়ভাবে অত্যাচার করেছে। এখন সে আরো অর্থ সম্পদের মালিক হবার জন্যে পাথরের ওপর লোভ করেছে। আমি সবই জানি বুড়িমা। আমার সাথে যখন পাথরের ব্যাপারে কথা বলেছে, আমি তাকে বারবার নিষেধ করেছিলাম, কিন্তু সে তো আমার কথা শোনেনি। তুমি সে করেই হোক তাকে আবার মানুষ করে দাও। ঠাকুমা, আমি বুঝতে পেরেছি আমার লোভী আমাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আমি সত্যিই বদলাতে চাই, আমাকে মানুষ বানিয়ে দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো অন্যায় করব না, কখনো না। দেখো ঠাকুমা, মোড়ল বাবু অনুশোচনা করছে। মানুষের সত্যিকারের অনুশোচনা হলে সবকিছুই পরিবর্তন হতে পারে। ঠিক তাই, এখন মোড়ল বাবু আবার মানুষ হয়ে যাবে। সততা আর দয়ায় তার মুক্তির পথ। জাদুর পাথর,
মোড়ল তার ভুল বুঝতে পেরেছে, তাকে তুমি কুকুর থেকে আবার মানুষে পরিণত করো। এই আজব ব্যাপার! আহা, এমন কি কেউ দেখছে কখনো? মানুষ কিনা কুকুর হইয়া যায়, আবার কুকুর থেকে মানুষও হইয়া যায়। সবার সামনে হাত জোর করে বললাম, আমি প্রতিজ্ঞা করছি আর কখনো লোভ, অন্যায় এগুলো করব না। আমি এখন থেকে সততা ও দয়ার পথে চলব, সবাইকে ভালোবাসবো, কারো প্রতি অন্যায় করব না। না, মানুষের হৃদয় পরিবর্তন হলে সব খারাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমরা যদি চেষ্টা করি তবে সবকিছুই ঠিক হয়ে যায়। কি গো দিদি, তুমিও পুকুরে? আমি তোমার কথাই ভাবছিলাম। হোমা, তাই নাকি? তা আমার কথা স্মরণ করার কারণ কি শুনি? তোমার ছেলে নাচ বিয়ে করতে গেছে, নতুন বউ কখন আসবে তাই জানতে আর কি। ও তাই বল, আসবে তো শেষ বিকেটে। তা তোদের এসব শুনে কি লাভ বলতো? ও আসলে এক সময় পরে মিষ্টি মুখ করে আসিস। তোরা যে কেমন পাশের বাড়ির দিকে ওত পেতে থাকিস, ওসব আমার ভাল লাগে না রে বাপু। বাবা গো বাবা, কি দশসাল মহিলা! একখানা কথা জিজ্ঞেস করলাম আর অমনি 10খানা শুনিয়ে দিল। থোর! প্রায় সন্ধে হতে চলেছে। ঝনঝন শব্দ, ঢাক ঢোলের আওয়াজ। পালকিটা গ্রামের মোড় ছাড়ালো। বেশ সাজসজ্জা করে বউ এনেছে সমু। গ্রামের ভেতরে চায়ের দোকানে চা খেতে খেতে আড্ডা দিচ্ছে অনেকে। কার আবার বিয়ে হচ্ছে রে কৈলাস? আমাদের রঘু দাদার ছেলে সমু বিয়ে করেছে দাদা। শুনলাম বড় ঘরের মেয়ে বিয়ে করে এনেছে। তুমি তো শহরে ছিলে, জানবে কি করে? বেশ ভালো, বেশ ভালো। তা কৈলাস, রঘুর বউ যে দরজাল, ওই বউটা কি শেষ পর্যন্ত ও বাড়িতে টিকতে পারবে নাকি? সে সময় সাপেক্ষে জানা যাবে। তা দাদা, তুমি থাকো, আমাকে একটু হাটে যেতে হবে। বউয়ের আবদার, ফুচকা খাবে গো। আচ্ছা আচ্ছা, বেশ, যা তাহলে। জগতে সবাই বউ পাগল, শুধু আমি বুঝলাম না। ওই গেল রে গেল, নতুন বউয়ের জীবনটাই গেল। সারাদিন এই বজ্জাত পেটিতে খ্যাট খ্যাট করে, তাতে করে বউটার তো জীবনটাই শেষ। এসেছে, আমার ঘরের লক্ষ্মী এসেছে। কি সুন্দর দেখতে। এসো মা, এসো, ঘরে এসো। বেশ কিছুদিন পার হলো। সমুর বউ ছিল বেশ অলস। সে কোনো কাজ করতে পারত না। এই নিয়ে সমুর মায়ের অভিযোগে শেষ ছিল না। একদিন সকালে, বৌমা, ও বৌমা, দেখে শুনে কি অলস বউ বিয়ে করে আনলো কে জানে। একটা কাজের কোনো গুণ নেই। এই যে বৌমা, আরে ওঠো না। সকালটা ধরে কাজ করতে করতে আমার কোমরটাই শেষ। আর এইদিকে তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ। ও মা, আমি ভাবলাম আমি স্বপ্ন দেখছি। কাঁচা ঘুমটা দিলেন তো। বলুন বলুন, কি বলবেন? নবাবজাদির কথা শোনো। বলি, বাইরের কাজগুলো কি সব আমি একাই করব? যাও, গিয়ে বাসনগুলো মেজে রান্না বসাও। কিন্তু আমি তো কোনো রান্নাই পারি না মা। না বলে কোনো শব্দ হয় না। যাও, গিয়ে রান্নাটা বসাও।
সীতা ঘর থেকে বেরিয়ে হেলে দুলে বাসনগুলো নিয়ে গেল পুকুর ঘাটে। ও বাবা, তুমি আমায় কোথায় বিয়ে দিলে? শাশুড়ি মা একটু ঘুমোতেও দেয় না, সারাদিন এটা করো ওটা করো করতেই থাকে। যাক, দুজনের বেশ মিল আছে। দরজাল শাশুড়ির অলস বৌমা। আগে কি দেব, তেল না মরিচ? আচ্ছা, এই সবজিতে কি হলুদ দিতে হবে? থোর, ওমা, এ কোথায় বিয়ে দিলে? শাশুড়ি মা সে আমায় একটু সাহায্যও করে না। আমার খুব ঘুম পাচ্ছে, তরকারিটা হতে লাগুক, আমি এখানে বসে একটু ঘুমিয়ে নিই। যা, আজ এদের দুপুরের খাবারটা চলে গেল দেখছি। তাতে আমার কি, আমি বরং কাছেই যাই। এই নাও, মাছটা তুমি খাও। মা, মাথাটা আপনি খান। মা গো মা, এ কেমন রান্না গো? এমন রান্না তো জীবনেও খাইনি। ঝাল বেশি, লবণ নেই, মাছ কাঁচা। হ্যাঁ গো, তোমার কি কোনো আক্কেল বুদ্ধি কিছু নেই? বাবা মা জীবনে কোনো কাজ শেখায়নি নাকি? হ্যাঁ, কি রেঁধেছো? সারাদিন কষ্ট করে এসে 4টে খাবার খাবো, তার আর কোনো উপায় নেই। ধুত্তেরি, আর ভালো লাগে না। খাও তুমি। শোনো শোনো, কে যাও শুনছো? একে ঘাট ধাক্কা দিয়ে বাপের বাড়ি পাঠানো উচিত। কোনো কাজের মুরদ নেই, অপদার্থ একটা মেয়ে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। যাও যাও, দূর হও সামনে থেকে, সত্য সব। আমি নতুন বউ, কোনো কাজ তো পারি না, কিন্তু শিখিয়ে দিলে তো পারবো। সারাদিন খালি বকাঝকা করে। আমি থাকবো না, আমি এই বাড়ি থেকে চলেই যাব। সীতা মন খারাপ করে বাড়ি থেকে বেরোতেই তার নজর গেল পুকুর ধারে তেঁতুল গাছটির ওপর। ও মা, কি লম্বা লম্বা তেঁতুল! খুব লোভ লাগছে গো, খুব লোভ লাগছে। তুই দেখার আগে আমি বরং কটা তেঁতুল খেয়ে আসি। ও, কি যে স্বাদ! অনেকদিন হলো এমন মিঠে তেঁতুল খাইনি। সাথে যদি একটু লবণ হতো না, জমে একদম ক্ষীর হয়ে যেত। লবণ এনে দেব নাকি? হ্যাঁ, দিলে তো মন্দ হতো না। কে 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 তুমি? আমাকে চিনতে পারছিস না? আমি তো এই তেঁতুল গাছেই থাকি। ওমা, তাই নাকি? কই, তোমাকে তো আগে কখনো দেখিনি। তোর সামনে যাইনি তাই দেখিসনি। নে, লবণ দিয়ে তেঁতুল খেয়ে নে। ও মা গো মা, তোমার হাত এত লম্বা? কই, আমার হাতটা তো এত লম্বা না। আমি তো ভূত, এই জন্যই আমি হাত আর গলা অনেক উঁচু করতে পারি। তুই তো মানুষ, এই জন্যই স্বাভাবিক তোরা। ভূত? মা গো মা, তুমি ভূত? আমার তো মা বলতো ভূতেরা নাকি খুব খারাপ হয়, তারা মানুষকে শুধু ভয় দেখায়। আরে না, সব ভূত খারাপ হয় না। আমি হলাম ভালো ভূত। ভালো ভূত? শুনেছি ভূতেদের চুলে নাকি অনেক শক্তি থাকে। ও মা, তোমার মাথায় দেখছি একটা সোনালি চুল। এ কি করলি? তুই আমার চুলটা ছিঁড়লি কেন? তুই কি জানিস ওই চুলটার ভেতর আমার প্রাণ ভ্রমরা লুকোনো? এবার মা আমাকে খুব বকবে। আচ্ছা ঠিক আছে, কেঁদো না তুমি। তোমার চুলটা আজ থেকে আমার কাছেই থাক, খুব যত্ন করেই রাখবো। তবে তবে কি? বিনিময় তুমি আমায় কি দেবে? তোকে আবার কি দেব? তুই কি চাস আমার কাছে?
আমি তো কোনো কাজ পারি না, বিনিময়ে এখন থেকে তুমি আমার সব কাজ করে দেবে। কাজ? বাবারে বাবা, সেধে পড়ে কেন যে এখানে এলাম? মর ভূত, এবার তুই মর। মরতেও তো পারবো না, এবার সব কাজই করতে হবে। তাহলে তুমি থাকো, আমি এখন আসি। মনে রাখবে, তোমার প্রাণভ্রমরা কিন্তু আমার হাতে। যদি আমার সাথে চালাকি করো না, তবে এই চুলটা টাস করে পরিয়ে দেব। নাও এইবার তেঁতুল খাও। মা না না, আমি কোনো চালাকি করবো না, তুই আমার চুলটা ভালোভাবে রাখিস। ঠিক আছে ঠিক আছে, আমার শাশুড়ি যে আমায় কাজের কথা বলবে, অমনি সাথে সাথে সেটা সুন্দর করে করে দিবে, আর এতেই তুমি নিরাপদ থাকবে। মা ঠিকই বলতো, আমি কোনো কাজেরই না, কত সুখেই না ছিলাম। এখন এই মানুষের সব কাজ করতে হবে। ভূত থেকে চাকরানি হলাম। উফ, বৌমা, ও বৌমা, উফ, মাজাটা গেল রে। বৌমা, হ্যাঁ মা, বলুন। এই তো আমি। মাজাটা বড্ড ধরেছে। তুমি হাঁস মুরগিগুলোকে খেতে দিয়ে ঘরে তুলে দিও, আর গরুগুলোকে খেতে দিয়ে গোবরগুলো পরিষ্কার করে দিও। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি গিয়ে বিশ্রাম নিন, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। তুমি যে কত কাজ করবে সেটা আমার খুব ভালোই জানা আছে। তারপরেও আমি করব না, না শিখলে এই বউ আরো অলস হয়ে যাবে। কই গো ভূতনি, তাড়াতাড়ি এসো। ভূতটা তেঁতুল গাছ থেকে উড়ে এসে তাদের উঠোনের ছোট্ট পেয়ারা গাছে বসে। তার হাত দুটো লম্বা করে টপাটপ হাঁস মুরগিগুলো তুলে গোয়াল ঘর পরিষ্কার করে গরুকে খেতে দিল। ভূতনির এমন কাণ্ড দেখে সীতার চোখ দুটো কপালে ওঠার উপক্রম। সে ঘুরে ঘুরে ভূতনির কাজগুলো দেখল। বাবা গো বাবা, যে কাজ করতে আমার 1 ঘন্টা লাগতো, সেই কাজ তুমি মাত্র 2 মিনিটে করলে। খুব কষ্ট হয়ে গেছে। এটা 2 মিনিটে হয়নি, এই জন্যই পরিশ্রম করতে হয়েছে। কি গো, চোখ বড় বড় করে এভাবে আমাকে কি দেখছো? আগে কখনো দেখোনি নাকি? এত তাড়াতাড়ি কোথায় গেল সে? ভাগ্যিস আমার বর দেখেনি। কি হলো, এমন ফ্যাল ফ্যাল করে কি দেখো? ধরো বাজারের ব্যাগটা। না না, কিছু না, দাও। বাবা গো বাবা, কি ভার! কি এনেছো ব্যাগে? মাছ এনেছি, দেখো, বড় বড় 2 কেজি মাছ আছে। তাড়াতাড়ি কেটে ভালো করে ঝোল করবে, রাতে মাছের ঝোল দিয়ে ভাত খাবো গো। একটু বসার কোনো উপায় নেই, এবার নিশ্চয়ই মাছ কাটতে হবে। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি মাছ কেটে চা দিচ্ছি। ভূতনি, ও ভূতনি। বুঝেছি, আর বলতে হবে না, মাছ কেটে চা বানিয়ে রান্না বসাতে হবে তো। এই তো লক্ষ্মী ভূতনি, না বলতেই সব বুঝে যায়। আর হ্যাঁ শোনো, ওখান থেকে একটা মাছ আলাদা করে রেখো। ভূতনি মাছ কেটে চা বানিয়ে সীতাকে বলল, তোর চা বানানো শেষ। আমাকে ওটা দাও, এটা ওদের দিয়ে আসি। কি গো, তোমার মাছ কাটা শেষ নাকি? হ্যাঁ শেষ তো, এবার রান্নাটা বসালেই হয়ে যাবে। বাহ, এত তাড়াতাড়ি! কাজের তো দেখছি বেশ উন্নতি হয়েছে। রান্নাটা ভালোভাবে করো, দুপুরের মতো যেন করো না। না না না, খুব ভালোভাবেই রান্না করব, তোমরা কোনো চিন্তা করো না। ওরে ও সমু, তোর বউয়ের তো এক্ষুনি ঘুম পাচ্ছে, রান্না করবে কি করে? না না, আমার মোটেও ঘুম পাচ্ছে না,
এখন একটু ঘন ঘন হাই উঠে আমার। আমি বরং যাই, এবার রান্নাটা সেরে আসি, কেমন? ও ভূতনি, বর বললো খুব ভালো করে রান্না করতে। তুমি খুব ভালো করে রান্নাটা করে ফেলো। হ্যাঁ, আমার তো ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই। কেউ আসার আগে আমাকে ডেকে তুলো। ঠিক আছে, ঘুমাও। আমি খুব ভালো করেই রান্না করব। আমি কিনা ভূত হয়ে মানুষের কাজের লোক হয়ে গেলাম। ধুর, আমি ভূত জাতির কলঙ্ক। আমি যে কেন শুধু শুধু ভূত হতে গেলাম। মা ঠিকই বলতো, আমায় দিয়ে শুধু ঘরের কাজই হবে। আজ সত্যি সত্যি তাই হলো। কিরিং কিরিং স্বাদের নুরিং, রান্নার ঘ্রাণে ভরক পুরো ঘরিং। ভূতটি মন্ত্র পাঠ করতেই সারা ঘরে মাছের ঝুলি ঘ্রাণে মম করতে লাগলো। সীতার শাশুড়ি ঘ্রাণটি পেতেই, হ্যাঁ রে সমু, তোর বউয়ের রান্নাটা হঠাৎ এত ভালো হলো কি করে? টাটকা মাছের ঝোলে কি ঘ্রাণ! নতুন বউ, ও নতুন বউ। হুম, আমার রান্না করা শেষ, এবার আমি আসি তবে। বাহ, কি ঘ্রাণ! তুমি তো দেখছি বেশ ভালোই রাখতে পারো। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। সেই মাছটি কোথায়? ওইটা ওইখানে। যাবার সময় নিজের মাছটাও নিয়েছিও তোমার জন্যে। তুমি তো বেশ ভালো নতুন বউ, আমার পরে দেখছি মায়াও আছে। মায়া থাকবে না? তুমি তো আমার পোষা ভূত, আর পোষা জিনিসের পরে মায়া তো থাকবেই। ভূতটি খুশি হয়ে মাছটি নিয়ে তার গাছে ফিরে গেল। নতুন বউকে যেমন ভেবেছিলাম তেমন না, তার মনটা খুব ভালো। আজ অনেকদিন পর মাছের স্বাদ পেলাম। কি স্বাদ! কি গো বৌমা, তুমি তো খুব ভালোই রান্না করতে পারো দেখছি। দেখেছিস খোকা, ওসব তোর বউয়ের মনের শয়তানি ছিল। সত্যি খাবারটা আজ অসাধারণ হয়েছে। অনেকদিন পরে এত ভালো রান্না খেলাম। এই শাশুড়ি মাঝে কি জিনিস, ভালো হলেও দোষ, আবার খারাপ হলেও দোষ। ধুর। এইভাবে কেটে গেল 2 মাস। এইদিকে সীতার পোষা ভূতটা বাড়ির সব কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিল। রমা সীতার সব কাজ এত তাড়াতাড়ি করা দেখে বেশ সন্দেহ করল। কি মা, কিছু বলবে? এমন চুপসে আছো কেন? আসলে খোকা, তোর বউয়ের কাজকর্ম কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে না। যে মেয়ে কোনো কাজ করতে পারতো না, সে 5 মিনিটে সব কাজ করে ফেলে। আবার যে কোনো তরকারি খুব স্বাদ হয়। আর সব সময় কি যেন বিড়বিড় করে, আর ওই তেঁতুল গাছের আশপাশে ঘুরঘুর করে রে বাবা। এতদিনে তাহলে ঠিক ধরেছ। আমিও সেটাই বলতে চাচ্ছিলাম, কিন্তু তোমাকে বলার সাহস পাচ্ছিলাম না। আমার তো ব্যাপারটা ভালো ঠেকছে না। তুই বরং বউকে একটা ভালো সাধু দেখা। দেখি কি করা যায়, তুমি এত চিন্তা করো না। ভূতনি, ও ভূতনি, কি হয়েছেটা কি? এইভাবে ডাকছিস কেন? তোমার লম্বা হাত দিয়ে আমার একটু গাছের মাথায় নাও না তোমার কাছে। কেন, কি দরকার? রাগ করো না ভূতনি, নাও না, তারপর বলছি। রাগ করেছো আমার উপর? এই নাও, তোমার জন্য পায়েস রান্না করে এনেছি। আমার জন্য পায়েস রান্না করে এনেছিস? হ্যাঁ গো, এই কমাসে তোমার থেকে অনেক রান্না শিখেছি, সব কাজও শিখেছি। হয়তোবা তোমার মতো অত ভালো হয়নি, তবে খেয়ে বলো না কেমন হয়েছে খেতে। খুব মজা হয়েছে। আমার প্রতি তোমার অনেক রাগ, সে আমি জানি। আজ থেকে তুমি মুক্ত। তোমার সোনালি চুল আজ তোমায় দিয়ে দেব। তোর
তোর প্রতি এ কমাসে আমার অনেক মায়া জন্মেছে, আবার অনেক অভিমানও জন্মেছে। তোরা মানুষ হয়ে একজন ভূতকে এভাবে কাজের মানুষ বানিয়ে রাখলি। আমি তো তখন কাজ পারতাম না, এই কমাসে তোমার থেকে অনেক কাজ শিখেছি। এই তো তোমার সুনামি যে মানুষ ওই ভূতের কাছ থেকে কাজ শিখেছি। তা অবশ্য ঠিকই বলেছিস। আমি সারা জীবন তোর সাথেই থাকতে চাই। তুই আমাকে এভাবেই পুষে রাখ। তুই যে রোজ আমাকে মাছ দিস, আমার খুব ভালো লাগে। জানিস তো, এত বছর ধরে এখানে থাকি, কিন্তু কেউ আমাকে এইভাবে ভালোবাসেনি। আমি তোর সব কাজেই তোকে সাহায্য করব। আচ্ছা বাবা, আচ্ছা, এখন থেকে আমি কাজ করব। আমার যে কাজটা খারাপ হবে তুমি সেটাতে আমায় সাহায্য করবে। এরপর দুপুর পেরিয়ে বিকেল, প্রায় সন্ধে হতে চলল। তখন সীতা ও ভূতনি বসে খোশ গল্পে মেতেছে। আর ঠিক সেই মুহূর্তে বাড়ি থেকে সীতার ডাক পড়ল। সীতা, 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 কোথায় তুমি? আমি এখন যাই ভূতনি, আমার বর ডাকছে, আমাকে তাড়াতাড়ি নামিয়ে দাও। আমি আসি তাহলে, পরে আবার দেখা হবে। সীতা এক পা দুপা করে বাড়ির ভেতর ঢুকেই দেখল সমু একজন সাধু বাবাকে নিয়ে বাড়ি এসেছে। সাধু একটা আগুনের কুণ্ডলীর সামনে বসা। আরে ইনি কে? আর এমন আগুন ফাগুন কেন জ্বালানো সামনে? বেশি কথা বলো না, সামনে বসো। কিন্তু মা। মা যা বলে তাই শোনো, সামনে বসো। ওম ক্রিগ ক্রিগ হু। দেখি, এদিকে সরে আয়, এদিকে আয়। যা ভেবেছিলাম তাই। ওই তেঁতুল গাছে একটা ভূত আছে, এটা ওর ওপর ভার করেছে। ওই ভূতটিকে এখনই বোতল বন্দি করতে হবে। না না, এসব মিথ্যে কথা, ওখানে কোনো ভূত নেই। ওগো, উনি এসব কি বলছে? এই ছোকরা, একে ঘরে নিয়ে বন্দি কর, বাকিটা আমি দেখছি। না, আমি কোথাও যাব না। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো সমু, এমন করছো কেন? সমু, সমু, দরজা খোলো। না, আমাকে একটা কিছু করতেই হবে। ওই প্রাণভ্রমরা, হ্যাঁ হ্যাঁ, ওই প্রাণভ্রমরাকে বললেই কাজ হবে। প্রাণভ্রমরা, ভূতনির জীবন সংকটে আছে, তুমি এক্ষুনি ভূতনিকে ওখান থেকে সরতে বলো। বুঝেছি নতুন বউ, তোমাকে অনেক ধন্যবাদ। না, এই গাছে কিচ্ছু নেই। আবার সাধনা কি করে ভুল হতে পারে? অহেতুক এতগুলো টাকা আপনাকে দিলাম। ধুর, বাড়ি আয় খোকা। তুমি থাকতে আমার কোনো ক্ষতি কেউ করতে পারে না, মোটেই না। আমি তোমার কখনো কোনো ক্ষতি হতে দেব না। সারা জীবন আমার সাথে তোমাকে এইভাবেই বেঁধে রাখবো।